দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, চলতি সময়ে ব্যবসা বাণিজ্যে ব্যাংক কী ধরনের ভূমিকা রাখতে পারছে সেই প্রসঙ্গটি নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে, কিংবা তাদের বিচার বিশ্লেষণ রয়েছে। ব্যাংকগুলো কিংবা দেশের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকেরও আলাদা করে পর্যালোচনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের যে উৎকর্ষতা কিংবা এর যে গ্রোথ নিশ্চিত করার প্রসঙ্গে যে ধরনের মুদ্রানীতি যে প্রচলন, যে সাপোর্ট কিংবা সুযোগ সুবিধার প্রসঙ্গগুলো থাকা দরকার একজন ব্যবসায়ীর জন্য, বা ইন্ডাস্ট্রির যে বিকাশের শিল্পের যে বিকাশের জন্য সেটি কতটুকু আছে, এই প্রসঙ্গটি নিয়েই আজকে আমরা বোঝার চেষ্টা করব। একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার দীর্ঘ সময় ধরে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ততা, আমদানি রপ্তানির প্রসঙ্গ কিংবা উৎপাদনের বিষয়গুলো নিয়ে তিনি একজন বিশেষজ্ঞের যে পর্যালোচনার মাধ্যমে তিনি কাজ করছেন, এবং একই সাথে তিনি উৎপাদনের প্রক্রিয়ার সাথেও দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। এমন একজন ব্যক্তিকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। আলোচনা শুরু করার আগে পরিচয় করে দিই, আমাদের সঙ্গে আজকে আছেন বিজিএমই এর সাবেক পরিচালক এবং স্পারো গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই এই জায়গাটি থেকে শোভন ইসলাম আলোচনাটা আসতে চাই যে আসলে চলতি সময় যে ব্যবসা বাণিজ্যের যে গতি প্রবাহ আমরা লক্ষ্য করছি, তাতে ব্যাংকগুলোকে আপনারা কতটা সহায়ক শক্তি হিসাবে আপনাদের পাশে পাচ্ছেন? দেখেন, বাংলাদেশের সমস্ত শিল্পই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে কারণ ব্যাংকগুলো সবসময় একটা বলিষ্ঠ এবং অগ্রগামী ভূমিকা পালন করেছে। কারণ ব্যাংকরা রিস্ক নিয়েছে, বিজনেস বাড়াতে হলে রিস্ক নিতে হয়। বাংলাদেশের ব্যাংকগুলো সমস্ত রিস্ক নিয়েছে, নতুন নতুন ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংকের সাথে নতুন নতুন ব্যবসার সৃষ্টি হয়েছে, এবং বাংলাদেশের জিডিপি ধীরে ধীরে এগিয়ে গেছে। কিন্তু এটা থেকে কিছু খারাপ দিকও যেমন হয়েছিল, যেমন কিছু ব্যাংকের ডিরেগুলেশনের কারণে কিংবা প্রপার রেগুলেশন না থাকার কারণে প্রচুর অর্থ পাচার হয়েছিল। সেই অর্থ পাচার এবং ইনফ্লেশন প্রচণ্ড হয়ে বেড়ে গিয়েছিল। সেই ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক যে নতুন সরকার যখন আসে না, অন্তর্বর্তীকালীন সরকার একটা কন্ট্রাকশনারি পলিসি নেয় এবং ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, মনিটারি পলিসি টাইটেনিং করে। সেটা 1 বছর আগের ঘটনা, এবং আমরা তার থেকে কিছু সুফল পাই। সেই সুফল যেগুলো পাই সেগুলো ইনফ্লেশন কিছুটা হলেও কমে, কিন্তু পুরোপুরি কিন্তু ইনফ্লেশন ইজ নট আন্ডার কন্ট্রোল, প্রত্যাশিত মাত্রায় কমতে পারে না। কিন্তু এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং মনিটারি পলিসি টাইটিং এর কারণে হয়তো ব্যাংক সেক্টরে কিছু ডিসিপ্লিন ফিরে এসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রিজার্ভ হয়তো সামান্য কিছু বেড়েছে। কিন্তু আমরা বিজনেস ইজ সাফারিং এ লট, স্পেশালি আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, উই আর সাফারিং এ লট। কারণ আমরা খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, আমাদের প্রচুর পরিমাণ ক্যাপিটাল দরকার হয় যেটি কন্টিনিউয়াসলি রোল করে। এবং যে কোনো ধরনের গ্লোবাল যখন আপনার ক্রাইসিস হয়, সেই গ্লোবাল ক্রাইসিসে আমরা ডিরেক্টলি ইম্প্যাক্টেড হই। আপনারা জানেন রিসেন্টলি উই সাফার্ড ভেরি হেভিলি বিকজ আমাদের ট্যারিফের একটা প্রবলেম ছিল, যেটি নিয়ে আমরা গত 4 মাস যাবত ডিল করেছি। ডিল করার পরেও কিন্তু ট্যারিফটি এখন 20% বেড়ে গেছে। আমরা যদিও বলছি আমরা এটিতে খুশি, কারণ এটি মানে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় আমরা সমপর্যায়ে আছি, কাজে আমরা কম্পিট করতে পারবো। কিন্তু আমাদের উপর কিন্তু 20% অ্যাডিশনাল ট্যারিফ পড়েছে, সেই ট্যারিফকে আমাদের মোকাবেলা করতে হবে। তারপরে আমাদের যে গ্লোবাল ক্রাইসিসটা আমরা ফেস করছি, মিডল ইস্টে যুদ্ধ, কিছুদিন আগে আপনি জানেন লোহিত সাগর বন্ধ ছিল, ওই রাউটটা বন্ধ ছিল, ট্রানজিট টাইম বেড়ে গিয়েছিল, ওভারঅল সফটেনিং অফ ইকোনমি ইন দ্য ইউরোপ, ওভারঅল সফটেনিং অফ ইকোনমি ইন আমেরিকা, এটার উপর কিন্তু আমাদের বাইং এর একটা প্রভাব পড়ে, আমাদের যারা ক্রেতারা আছে যারা কিনছে তাদের প্রভাব পড়ে। এবং ওভারঅল মনিটারি পলিসি যখন হঠাৎ করে টাইটেনিং করে দেওয়া হয়, তখন কিন্তু বিজনেসদেরকে উইদাউট এনি নোটিস আমরা যখন টাইটেনিং করি, তখন তাদের কিন্তু কোনো সময়ের না দিয়ে যদি আমরা টাইটেনিং করে তাদের হঠাৎ করে সেটা অ্যাডজাস্ট করতে কিছু সময় লেগে যায়। এবং এই টাইটেনিং এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি, এবং পলিটিক্যাল আনসার্টেনিটি, যদিও কনস্ট্যান্ট পলিটিক্যাল আনসার্টেনিটি, কবে নির্বাচন হবে, কখন একটি পলিটিক্যাল গভর্নমেন্ট উইল বি ইন পাওয়ার, ইলেক্টেড বাই দ্য পিপল, কিছু আনসার্টেনিটি থাকে। সেই আনসার্টেনিটির কারণে ইনভেস্টমেন্ট হ্যাজ বিকাম জিরো। ইনভেস্টমেন্ট কিন্তু আপনি এটাকে ফরেন ইনভেস্টমেন্ট বলেন কিংবা আমরা যারা ইনভেস্ট করি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বলেন, আমরা সম্পূর্ণভাবে জিরো। এবং এর মধ্যে মনিটারি পলিসি টাইট, তাহলে আমরা কিভাবে যে অর্থের যোগানটি আমাদের দরকার হয় সেটি কিভাবে প্রচন্ডভাবে টাইট, কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। আমরা শহীদ ইসলাম, এই যে ইন্টারেস্ট রেটের যে কথা আপনি বলছিলেন, যে উচ্চ সুদের হার,
এই জায়গা থেকে ব্যাংকগুলো তো বিভিন্ন সময় বলছে যে আসলে তারা স্থানীয় শিল্পের যে বিকাশ, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে তারা সবসময় ব্যবসায়ীদের পাশে আছে। তাহলে এটি কি আসলে শুধু খুশি করার জন্যই কি বলা কিনা বা বলা হচ্ছে কিনা, এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি থাকবে? ব্যবসায়ীদের পাশে অবশ্যই তারা আছে, কিন্তু যেটি দেখতে হবে যে সেন্ট্রাল ব্যাংকের যে নীতি, মুদ্রানীতি, ভেরি মাচ টাইট মনিটারি পলিসি এই মুহূর্তে। ইন্টারেস্ট রেট হাই এবং আনইউজুয়ালি হাই, 15.5%, অ্যারাউন্ড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট। 15.5% ইন্টারেস্ট রেট দিয়ে ব্যবসা করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা টোটালি আনকম্পিটিটিভ, যেখানে আমাদের কম্পিটিটর ইন্টারেস্ট রেট 5 থেকে 7%। কারেক্ট, এই রেটে তারা ব্যবসা করছে। সেকেন্ড অফ অল, আমাদের কিছু পলিসিগত সাপোর্ট আমরা পেতাম, যেমন আমাদের একটা প্যাকিং ক্রেডিট, আমরা যেটি ওয়ার্কিং ক্যাপিটাল, সেটির ক্রেডিটের উপরে আমরা যেটি আমরা আমদানি রপ্তানি এলসি চালু আছে, সেটির উপরে আমরা একটা রিফাইন্যান্সিং এর একটি স্কিম ছিল, যেটি কোভিডের সময় চালু করা হয়েছিল, এবং গ্লোবাল মার্কেট সফটেনিং কারণে, গ্লোবাল ইকোনমিক প্রবলেমের কারণে, গ্লোবাল আনসার্টেনিটির কারণে যেটি চালু রাখা হয়েছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে গত বছর থেকে। তো সেই ধরনের প্যাকিং ক্রেডিটও বন্ধ হয়ে গেছে, যেটি একটু লো ইন্টারেস্টে আমরা পেতাম। কাজে কোনো ধরনের আমরা ব্যাংকিং মনিটারি পলিসি যে সাপোর্ট, সেটি কিন্তু পাচ্ছি না। কারণ একটু হলেও আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি, সেই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসার জন্য কোনো ধরনের একটু নীতিগত সহায়তা আমাদের দেওয়া দরকার। বিজিএমইর পক্ষ থেকে, বিজিএমই বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু গতকালকে একটি প্রতিনিধি দল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেছেন, এবং এই আমাদের যেসব প্রবলেমগুলো আমরা ফেস করছি সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এই প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি, এটা একটু বড় করে শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে গতকালকে যে আলোচনাটি হয়েছে আপনাদের সাথে, সেখানে কি সিদ্ধান্ত বা কতটুকু এই আলোচনার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকার প্রশ্নে পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচক শোভন ইসলাম ভাইয়ের সাথে আলোচনা, যে ব্যবসা বাণিজ্যে ব্যাংকের ভূমিকা কতটুকু দেখছি, এবং শোভন ইসলাম ভাইয়ের যে বিশ্লেষণ, সেটি নিয়ে আজকে আলোচনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যে আলাপ আপনাদের সাথে, সেটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকার প্রশ্নে কতটুকু ইতিবাচক ভূমিকা রাখতে পারে? আশা করছি কিছু ইতিবাচক ভূমিকা রাখবে। যেটি আমাদের কনসার্ন, যে এখন আমরা কিন্তু অনেকগুলো ব্যাংকে কনসলিডেশন করা হচ্ছে, আমাদের মেইন কনসার্ন। আমরা কিন্তু যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আমরা কেউই কোনো না কোনোভাবে, মোস্ট অফ দ্য ব্যাংকগুলোর সাথে আমরা 50 কিংবা 60% ব্যবসা কিন্তু আরএমজি সেক্টরের সাথেই হয়। তো এখন ধরুন, যেসব ব্যাংকগুলো কনসলিডেশন হচ্ছে, তারা তো একটি চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কনসলিডেশনের আলটিমেট রেজাল্ট কী হবে কেউ জানে না, এবং এইসব ব্যাংকের ক্যাপিটালেরও কিছু সমস্যা আছে। তাদের রেশিও কতখানি রাখতে হবে, কতখানি তারা লোন দিতে পারবে, এ ব্যাপারে কিছু সমস্যা আছে। এই কারণে হয়েছে কি, কিছু এলসি আমরা করতে পারছি না। এইসব ব্যাংকের যারা ক্লায়েন্ট, যেসব ব্যাংক ইজ গোয়িং থ্রু কনসলিডেশন, দ্য ক্লায়েন্টস অফ দোজ ব্যাংক আনএবল টু ওপেন এলসি। এখন এলসি যদি আমরা ওপেন না করতে পারি, আমরা র মেটেরিয়াল যদি আমরা আমদানি করতে না পারি, তাহলে কিন্তু ব্যবসাটা অলমোস্ট স্ট্যান্ড স্টিল হয়ে যায় আমাদের ব্যবসা। আমাদের অনেক ব্যবসায়ী, অনেক প্রতিষ্ঠানই কিন্তু মাল্টিপল ব্যাংকের সাথে ব্যবসা করে। কাজেই যারা বড় বড় প্রতিষ্ঠান, তারা একটি ব্যাংক বন্ধ হয়ে গেলে আর একটি ব্যাংকের সাথে কাজ করতে পারে। কিন্তু যখন এটি একটি মাঝারি সাইজের প্রতিষ্ঠান হয়, তারা কিন্তু একটি ব্যাংকের সাথে জড়িত থাকে। নর্মালি ওই ব্যাংকটি যদি হঠাৎ করে কোলাপস করে কিংবা কোনো কনসলিডেশনে যায়, তাইলে যদি সরকারের থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় যে আমরা এটিকে ট্রান্সফার করে, যাতে কোনো ব্যবসায়ী কন্টিনিউটি থাকে, উইল ট্রান্সফার ইট টু সাম আদার ব্যাংক, এবং আমরা এইভাবে ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য একটা সুযোগ করে দিব। 3 মাস কিংবা 6 মাসের মধ্যে দ্রুত একটি লিমিটের ব্যবস্থা করে, এলসি লিমিটের ব্যবস্থা করে, যাতে দ্য বিজনেস ক্যান কন্টিনিউ, এই ধরনের কিছু স্টেবল সিচুয়েশন তৈরি করার জন্য আমাদের এই ধরনের রিকোয়েস্ট ছিল, যাতে আমাদের এলসিগুলো বন্ধ না হয়ে যায়, যাতে আমরা কন্টিনিউ করতে পারি। এই কনসলিডেশনের ফলে আমাদের বিজনেস যেন কোনোভাবে ইম্প্যাক্ট না হয়। আমাদের যারা মেম্বার, আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা যারা ব্যবসা করি তারা কমপ্লেন করছে কন্টিনিউয়াসলি যে আমার ব্যাংকটি কনসলিডেশন হচ্ছে, আমি এলসি করতে পারছি না। জি, শোভন ইসলাম ভাই, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করলেন, যে আসলে বারবার অভিযোগ আসা মানে সেটা অতীতে আরএমজি সেক্টরে বাংলাদেশের যে সুনাম বা আপনারা যে সুনাম অর্জন করেছেন, সেইটি প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া। তো এই প্রশ্নে আমাদের অর্ডার কমে যেতে পারে কিনা, কিংবা সেটি আশেপাশের অন্য দেশগুলোর দিকে কতটা দেশমুখী হবে আমাদের দেশের পরিবর্তে, এই জায়গাতে উত্তরণের উপায় কি, বা এটা রিকভারি করা যায় কিভাবে? দেখুন, আমরা একটা কথা বলি, আমাদের সেক্টর, আমাদের ব্যবসায়
ব্যবসায়ীরা আমরা কাইন্ড অফ রিলেন্টলেস, আমরা চেষ্টা করি সর্বোত্তভাবে কোনো না কোনোভাবে যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে যেতে। কিন্তু আমাদের যে সমস্যাটি হচ্ছে এই মুহূর্তে সেটি হলো যে মনিটারি পলিসি হঠাৎ করে যে টাইটেনিং হলো গত 1 বছর যাবত, সেটিতে আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করছি। এবং আমাদের যেহেতু নতুন ইনভেস্টমেন্ট নাই, আমাদের নতুন ক্যাপাসিটি গ্রো করছে না। আমাদের অর্ডার কিন্তু আছে, আমরা প্রতিযোগিতায় কিন্তু অত্যন্ত সক্ষম যে কোনো দেশের সাথে প্রতিযোগিতা করতে। প্লাস চায়না বিজনেস ডাউনটার্ন, ইন্ডিয়াতে 50% ট্যারিফের কারণে আমাদের ডেফিনেটলি আমরা বাংলাদেশে একটি ভালো অবস্থানে রয়েছে, একটা সম্ভাবনা জায়গায় রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাটি কাজে লাগানোর জন্য আমাদের যে ক্যাপাসিটির প্রয়োজন, ক্যাপাসিটি কিন্তু 2 ধরনের, একটি হলো আমার প্রোডাকশন ক্যাপাসিটি, আর একটা হলো আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যদি টাইটেনিং হয়ে যায়, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে এটাকে এক্সপ্যান্ড করব? আমাদের ব্যবসা আসলেও কিন্তু সেই ব্যবসাটা আমরা নিতে পারবো না। কাজেই আমাদের যদি অর্ডার ডাইভার্ট হয় আমাদের দিকে, আমাদের যে মাঝারি এবং ছোট প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এলসি করতে না পারে, তাদের যদি এনাফ ক্যাপিটাল না থাকে সেই অর্ডারগুলো এক্সিকিউট করার, তাহলে কিন্তু আস্তে আস্তে এই ব্যবসাটি সাময়িক হলেও অন্যদিকে ধাবিত হবে এবং আমরা কিন্তু অর্ডার হারাবো, আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাবো। সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও আছে। সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আপনাদের যে ভাবনাগুলো, সেটি সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে যথাযথভাবে কতটা তুলে ধরা সম্ভব হচ্ছে? দেখুন, শুধু বাংলাদেশ ব্যাংক না, এটি সরকারের যারা পুরোপুরি যে নীতি যারা তৈরি করেন তাদের সাথে আমাদের আলোচনার একটা দ্বার উন্মোচন হওয়া দরকার। কিন্তু আপনি দেখবেন আমরা বারবারই বলে আসছি, আমাদের ব্যবসায়ীদের সাথে কিন্তু সরকারের আলোচনা খুবই কম হয়। আমাদের এই মুহূর্তে যে একটা বিজনেস অপরচুনিটি আছে, আমাদের গ্রোথ অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি কিভাবে আমরা কাজে লাগাবো। আমরা যে একটি ক্রাইসিস থেকে উত্তরণ ক্রাইসিস এবং অপরচুনিটি দুইটি কিন্তু একসঙ্গে এসছে। একটি ক্রাইসিস পার করলাম, সাথে সাথে একটা অপরচুনিটি আমাদের সামনে আসলো। এই ক্রাইসিস থেকে অপরচুনিটিকে আমরা কাজে লেগে কিভাবে আগাবো, তার জন্য আমাদের ওভারঅল একটা কম্প্রিহেন্সিভ পলিসির দরকার। নট অনলি মনিটারি পলিসি, আমাদের এক্সপোর্ট পলিসি, আমাদের আগামী লক্ষ্যমাত্রা কি হবে এক্সপোর্টে সেটি ধার্য করা হয়েছে, কিন্তু কিভাবে সেই লক্ষ্যমাত্রা অর্জন করব আমরা, তার জন্য যে নীতিগত ইনভেস্টমেন্টের গাইডলাইনটা কি হবে, ইনভেস্টমেন্টের গাইডলাইন কি হবে, আমাদের কাস্টমসের এনবিআর এর কি ভূমিকা থাকবে, আমাদের পোর্টের কি ভূমিকা থাকবে, আমাদের ব্যাংকিং সেক্টরের কি ভূমিকা থাকবে, আমরা কি ওই যে পিসি রিফাইন্যান্সিং এর মতো অন্য কোনো নতুন স্কিম আমরা 12 মাস কিংবা 18 মাসের জন্য চালু করতে পারি কিনা, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ইজ নকিং এট দ্য ডোর। তো এলডিসি গ্র্যাজুয়েশন থেকে করতে গেলে আমাদের বহু রেগুলেটরি জিনিস আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সেক্ষেত্রে আপনারা তো বলেছেন আরো 3 থেকে 5 বছর সময় নেওয়ার জন্য একটা প্রস্তাব আপনারা রেখেছেন। এই জায়গাতে আমরা আরো আলোচনা শুনতে চাই, তবে আপনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সাথে একটি বিষয় আপনি অত্যন্ত তাৎপর্যতার সাথে উল্লেখ করেছেন, সেটি নীতিগত সহায়তার একটি প্রসঙ্গ। সেটি মনিটারি পলিসি থেকে শুরু করে এক্সপোর্ট যে পলিসি, আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো ব্যবসার সাথে জড়িত। এই জায়গাতে অন্যান্য দেশের যে অভিজ্ঞতা কিংবা এই দীর্ঘ সময় ধরে আপনি কাজ করে যে অভিজ্ঞতা অন্যান্য দেশগুলোতে দেখেছেন, এই প্রসঙ্গগুলো বাংলাদেশে অ্যাপ্লাই করার বা এক্সিকিউট করার প্রশ্নে আপনাদের যে ব্যবসায়িক যে সংগঠন, সেখান থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা যেতে পারে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুরু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে সম্মানিত আলোচক শোভন ইসলাম ভাইয়ের সাথে আলোচনা, যে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে ব্যাংকের ভূমিকা এবং তার সূত্র ধরে ব্যবসা বাণিজ্যের সাথে আমদানি রপ্তানির সাথে যে প্রসঙ্গগুলো জড়িত সেটি নিয়ে আলোচনা করছি। শোভন ইসলাম ভাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যাও, আপনাদের যে সংগঠন বিজিএমই কি ভূমিকা রাখতে পারে বা আপনারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন? দেখুন, আমাদের সংগঠন সবসময় একটি বড় ভূমিকা রেখে আসছে, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। তারপরে আমাদের যে এফবিসিসিআই আছেন, তারা আমরা সবসময়ই একটা নীতিগত সহায়তার ক্ষেত্রে সরকারের সাথে সবসময় বসি এবং ওতপ্রোতভাবে সরকারের একটি অঙ্গ হিসাবে আমরা কাজ করি। এবং আমাদের বিজিএমই কিন্তু একটি সংগঠন, এমন একটি সংগঠন যেটি বিশ্বের অন্যান্য যে কোনো সেক্টরের চাইতে বাংলাদেশের এই সংগঠনটি একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে, কারণ এটির মেম্বাররা অত্যন্ত সবসময় সরব এবং পলিসিগত দিক থেকে গভর্নমেন্টও এই সংস্থাটিকে অনেক সংগঠনটিকে অনেক গুরুত্ব দেয় এবং মাল্টি ডাইনামিক প্লে করে। এবং আমাদের কিন্তু অনেক প্ল্যানিং এই সংগঠন থেকে করা হয়। যেমন আমরা
এই বায়ারদের সাথে যেমন কাজ করি, কমপ্লায়েন্সের ক্ষেত্রে কাজ করি, আমরা নীতিগত সহায়তার ক্ষেত্রেও কাজ করি, আমরা কান্ট্রিগুলোর সাথে কাজ করি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করি, আমরা আমেরিকার গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি কাজ করি, আমেরিকান ইউএসটিআর এর সাথে আমরা ডিরেক্টলি কাজ করি। এখন এই কাজগুলোর ফলে হয়েছে কি, আমরা কিন্তু নীতিগত একটি প্ল্যাটফর্ম এবং আমাদের রোড ম্যাপ আমরা তৈরি করেছি। আমাদের ভিশন কিন্তু $100 বিলিয়ন এক্সপোর্ট। আমরা যেটি এখন 40-41 বিলিয়নে আছি, সেখানে কিন্তু আমাদের $100 বিলিয়ন এক্সপোর্টের রোড ম্যাপ আমাদের আছে, এবং কিভাবে আমরা সেটি অ্যাচিভ করব তার সাথে সেটারও কিন্তু আমাদের একটি রোড ম্যাপ আছে, এবং এটি আমাদের ইএসজি গোল এবং যে ইউরোপিয়ান ইউনিয়নের যে আমাদের গ্র্যাজুয়েশন এলডিসি গ্র্যাজুয়েশনকে ভিত্তি করেই রোড ম্যাপটি তৈরি করা হয়েছে। কিন্তু রোড ম্যাপের অনেক কাজ আনফর্চুনেটলি পিছিয়ে গিয়েছে। গত 1 বছরে ধরেন কোনো কাজই হয় নাই, কারণ বিজিএমইতে একটি প্রশাসক ছিলেন, এফবিসিআইতে একজন প্রশাসক এই মুহূর্তে আছেন। কাজেই ব্যবসায়ী সংগঠনগুলো সম্পূর্ণভাবে ফুললি ফাংশনাল না। সরকারও কোনো ফরওয়ার্ড লুকিং থিঙ্কিংয়ে খুব একটা যে তেমন কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছেন তা কিন্তু না। আমরা যে প্রিপেয়ারনেসটা ছিলাম, যে গতিতে আমরা আগাচ্ছিলাম, সেটি পিছিয়ে গেছে, হঠাৎ থমকে গেছে। তারপরে যে পরিসংখ্যান, যে স্ট্যাটিস্টিক, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে স্ট্যাটিস্টিক্স কিংবা ইপিবির যে স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে আমরা আগাচ্ছিলাম, সেটিও ফ্লড। আমরা দেখতে পেলাম যে সেই সংখ্যাটি সঠিক না। আমাদের অ্যাকচুয়াল পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি গ্রোথ, আমাদের অ্যাকচুয়াল এক্সপোর্ট ফিগার, এগুলো সব কিছুই কিছু একটা ইনফ্লেটেড, ম্যানিপুলেটেড হয়েছে। কাজে আমাদেরকে আবার ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে। এই ফ্যাক্টরগুলো আমাদের আবার রিভ্যালুয়েট করতে হবে। জিডিপি, এটা কি আমাদের সত্যি আছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম এটি সত্যি এখন কত, এটা আমাদের বের করে আমাদের যে রেগুলেশনগুলো, আমরা যদি এলডিসি যখন গ্র্যাজুয়েশন করে যাই, তখন আমাদের কিন্তু একটা রেগুলেশনের মধ্যে পড়ে যেতে হবে। ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ অলরেডি ইন প্লেস, 2026 থেকে ইট উইল বি ইন প্লেস। তা আমাদের যে রেগুলেটরি যে কাজগুলো আমাদের করতে হবে, আমাদের জিএসপি প্লাস আমাদের যেটি সার্টিফিকেশন করতে হবে, সেটির জন্য যে কাজগুলো করা দরকার, সেটির জন্য যে ইনভেস্টমেন্টের দরকার, সেটির জন্য যে ফ্রেমওয়ার্ক দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, এটা আমরা একেবারেই প্রিপেয়ার্ড নাই, একেবারে প্রিপেয়ার্ড না। এবং সেক্ষেত্রে কি যে রোডম্যাপের প্রসঙ্গটি আপনি বলছেন, যে সেটা কি আসলে আবার রিভাইজ করা দরকার কিনা? অবশ্যই রিভাইজ করা দরকার। সেটি যদি রিভাইজ করার দরকার হয়, তাহলে কোন, আপনার দৃষ্টিতে কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন? এলডিসির সবগুলো কান্ট্রির মধ্যে বাংলাদেশ কন্ট্রোল 70% অফ দ্য এক্সপোর্ট। কাজে বাংলাদেশ অ্যাহেড অফ অল দ্য এলডিসি কান্ট্রিজ। কিন্তু এলডিসির থেকে অ্যাহেড অফ হলেও আমরা কি সত্যি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যোগ্যতা অর্জন করেছি কিনা? একটি উদাহরণ, বয়স বাড়লেই কি আপনি নতুন ক্লাসে চলে যাবেন, নাকি আপনি যখন সমস্ত সাবজেক্টগুলো পাস করবেন তখন আপনি নতুন ক্লাসে যাবেন? কন্ডিশন আছে তো, তাই না? তো দেশ কন্ডিশনগুলো আমরা স্যাটিসফাই করি কিনা, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। এখন আমাদের এটি প্রিপারেশনের জন্য যে আমাদের রোড ম্যাপ দরকার, যে কাজগুলো করা দরকার, সেগুলো জোরালোভাবে আমাদের করে আমাদের এগোতে হবে। এখন আপনি মনে করছেন যে পরিসংখ্যানগুলো সব সঠিক কিনা, আপনি এটি কোশ্চেন করেছেন। আমাদের পরিসংখ্যান নিয়ে ডাউট আছে, অফকোর্স। আমাদের পরিসংখ্যানগুলো আবার নতুন করে ক্যালকুলেশন করা উচিত। আমাদের এক্সপোর্ট ফিগার অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ডেটা আছে, আমাদের ওটেক্সা ডেটা আছে, আমাদের ডেটা আছে, আমাদের এক্সপোর্ট ডেটা আছে, সব মিলায় আমাদের আমাদের ইউটিলাইজেশন ডিক্লারেশন ডেটা আছে, সব মিলায় আমাদের রিকনসিডারেশন দেখতে হবে ওয়্যার উই স্ট্যান্ড। এবং আমাদের শুধু এলডিসি গ্র্যাজুয়েশন করলেই হলো না, এলডিসি গ্র্যাজুয়েশনের যে শর্তগুলো আছে সেগুলো কত দ্রুত আমরা পূরণ করতে পারবো। একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে। এটি শুধুমাত্র চাপিয়ে দেওয়া একটি জিনিস না, কিন্তু সরকার ডিসাইড করলো, কারণ ইমপ্লিমেন্ট কিন্তু করবে ব্যবসায়ীরা। কাজেই আমাদের দ্বিপাক্ষিকভাবে সকলে মিলে একটি রোড ম্যাপ তৈরি করে কিভাবে এটি নিয়ে এগিয়ে নিয়ে যায়, উই আর অল ফর ইট। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে চাই, অফকোর্স অল দ্য বিজনেস কমিউনিটি ওয়ান্টস টু গ্র্যাজুয়েট, কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য আমাদের যে প্রিপারেশন, আমরা সবাই মিলে প্রিপারেশন নিয়ে আমরা এগিয়ে যাই, এটাই আমাদের একেবারে শেষ প্রশ্ন শোভন ইসলাম ভাই। সেটি হচ্ছে যে এই মুহূর্তে যে সরকারটি কাজ করছে, তার কাছে আপনার কি দাবি বা প্রত্যাশা থাকবে এই ব্যবসা বাণিজ্যের আরো বেশি প্রসারতার লক্ষ্যে? দেখুন, এই সরকার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সব প্রত্যাশা যে পূরণ হয়েছে, যেমন আরও অনেকের সব সেক্টরেই প্রত্যাশা ছিল, তাদের সকলেই কিছু কিছু আশাহত হয়েছেন। হয়তো অনেক সীমিত ছিল, কিন্তু কিছু কিছুর মধ্যে ভালো কাজও কিছু হয়েছে। আমাদের ব্যাংকিং সেক্টরে কিছুটা হলেও ট্রান্সপারেন্সি ফিরে এসছে, মানি ফ্লাই যেটা পাচার হয়ে যাচ্ছিল টাকা, সেটি কমেছে। কিন্তু আমাদের মনিটারি পলিসি টাইটিংয়ের কারণে আমরা অনেক সমস্যায়ও পড়েছি। এই সরকারটিকে আমি ব্যবসা বান্ধব সরকার বলতে পারছি না কোনোভাবেই, কারণ তারা অনেক সমস্যায় জর্জরিত, এবং টোটাল যে ডাইনামিক একটা লিডারশিপ আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকারের কাছ থেকে, মেবি দ্যাটস ওভার এক্সপেকটেশন।
মেবি একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ অ্যাকাউন্টেবিলিটি, কারেক্ট? জনগণের কাছে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। কাজে এই অ্যাকাউন্টেবিলিটি যাদের নাই তাদের কাছ থেকে এত এক্সপেক্ট করা মেবি আমাদের ভুল আশা ছিল, ভুল ধারণা ছিল। কিন্তু আমরা যেটি লাস্ট রিকোয়েস্ট থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, আমাদের বাংলাদেশের গর্ব, এবং উনি আমাদের দেশকে অনেক দিবেন এই আশা আমাদের এখনও আছে। কাজে আমরা চাবো যে উনি যেন একটি দিক নির্দেশনা দেন যে দেরি না করে, নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে, আমাদের এই 6 মাস বসে থাকা যাবে না, আমাদের ইমিডিয়েটলি একটি টাস্ক ফোর্স করে, আমাদের ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সঙ্গে টাস্ক ফোর্স করে মুক্ত আলোচনা করে কিভাবে পলিসি প্রণয়ন করা যায়, কিভাবে আমরা এগিয়ে যাওয়া যায়, এদিকে আমাদের এটাই দাবি এবং থাকবে এটি প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ শোভন ইসলাম আপনার চমৎকার বিশ্লেষণের জন্য এবং আজকের আলোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।